সৌরভ চৌধুরী এবার হেসে বলে উঠল, আমার পিছে লেগে লাভ নেই ভাতিজা, আগে নিজেকে তো বাঁচাও। দাঁড়াও, তোমাকে একটা সিক্রেট খবর দেই। বড় ভাই তোমার জন্য মেয়ে দেখছে। এবার মনে হয় বিয়ের তকমা লাগলো বলে তোমার কপালে ভাতিজা। কথাটা বলেই সৌরভ চৌধুরী কিছুটা শব্দ করেই হেসে উঠল। আর তাজ সেদিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ মুখ কুঁচকে থেকে বলে উঠল, চাচু চলো তাহলে একটা কাজ করি। সৌরভ চৌধুরী তখন হাসি থামিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল তাজকে, কি কাজ করব? তখন বলে উঠল তাজ, চলো বাবাকে আর একটা বিয়ে করিয়ে দেই। এবার তাদের কথা শুনে সৌরভ চৌধুরী বিষম খেয়ে চোখ কপালে উঠে গেল। গোল গোল চোখে তাজের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল সৌরভ চৌধুরী, কি বলছিস এসব তাজ? তাজ তো তখনও হেসে বলে উঠল, শোনো আমার কথা, বাবা যেভাবে সারাদিন আমাদের পিছে বিচ্ছুর মতো লেগে থাকে, শুনেছি নতুন বউ পেলে পুরুষ মানুষ নাকি দিন দুনিয়া সব ভুলে যায়। এখন যদি নতুন বউ পেয়ে বাবা দিন দুনিয়া ভুলে আমাদের পিছু একটু ছাড়ে, তাহলে তো আমাদের রাস্তা ক্লিয়ার। বুঝেছো? বুদ্ধিটা দারুণ না বলো? তা যে এরকম কথায় সৌরভ চৌধুরী হাসবে না কাঁদবে কিছুই বুঝে উঠতে পারল না। পিছু ছাড়ানোর জন্য নিজের বাবাকে আরেকটা বিয়ে দিবে, ভাবা যায়? এদিকে তিফাত চৌধুরী হসপিটালে যাচ্ছিল ইমার্জেন্সি রোগী দেখতে, কারণ হসপিটালে এখনই ইমার্জেন্সি রোগী এসেছে। তার বাসা যেহেতু সবচেয়ে কাছে, তাই তাকেই ডেকে নেওয়া হলো। তিনি রেডি হয়ে হসপিটালে যাওয়ার জন্য বের হয়ে তাজের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় দুই চাচা ভাতিজার কথোপকথন শুনে তিফাত চৌধুরী কাশি উঠে গেল। হঠাৎ রুমের বাইরে কাশি আওয়াজ শুনতে পেয়ে তাজ আর সৌরভ চৌধুরী একসাথে রুম থেকে বেরিয়ে রুমের বাইরে তিফাত চৌধুরীকে দেখে দুজনেই চোখ বড় বড় হয়ে গেল। এই মুহূর্তে মোটেও তিফাত চৌধুরীকে কেউ এখানে আশা করেননি। তাজ আর সৌরভ চৌধুরীকে রুম থেকে বের হতে দেখে তিফাত চৌধুরী দাঁত কটমট করে দুজনের দিকে তাকিয়ে হন করে সেখান থেকে চলে গেল। হাতে টাইম নেই, ইমার্জেন্সি হসপিটালে পৌঁছতে হবে। তাই কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিচে চলে গেল তিফাত চৌধুরী। আর এদিকে তিফাত চৌধুরী যেতে সৌরভ চৌধুরী তাজের কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে অসহায় পেশ করে বলে উঠল, ভাতিজা, সমস্যা সমাধান করার বদলে তো উল্টো কেস খেয়ে গেলাম। এবার কি হবে? নিস্তব্ধ নিরিবিলি মধ্যরাতে চিন্তিত হয়ে মেয়ে শিওরে বসে মাথায় জলপট্টি দিচ্ছেন ফারজানা বেগম। রাত বাড়ার সাথে সাথে ফরিদ তার কপালে আর শরীরে জ্বরের তাপমাত্রা উঠেছে। রাত বাজে প্রায় 3টা, কিন্তু কিছুতেই শরীর থেকে যেন জ্বর কমছে না। আর সাথে উল্টো তো সময়ের সাথে সাথে জ্বরটা ক্রমশ বেড়ে চলেছে। মেয়ের অবস্থা দেখে ফারজানা বেগম কোনো দিকে দিশা খুঁজে পাচ্ছেন না। এত রাতে যে কোনো হসপিটালও খোলা নেই যে হসপিটালে নিয়ে যাবে মেয়েকে, কিন্তু মেয়ের তো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এই অবস্থায় মেয়েকে ঘরে নিয়ে বসে থাকতেও পারছে না ফারজানা বেগম। ফারজানা বেগম এবার অস্থির হয়ে মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছে আর প্রহর গুনছে কখন ভোর হবে। ফারজানা বেগম বারবার চাতক পাখির মতো জানালা ভেদ করে বাইরে তাকাচ্ছে ভোরের আলো ফোটার আশঙ্কায়, কিন্তু শেষে প্রকৃতির নিয়ম আজ তাকে যেন হতাশই করেছে। যতবার জানালা ভেদ করে বাইরে আকাশের দিকে তাকাচ্ছেন, আর ততবারই প্রকৃতি তাকে দেখিয়ে দিচ্ছে বাইরে নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন হয়েছে প্রকৃতি। এখনো প্রহর দেরি আছে ভোর হতে। ঠিক তখনই ফরিস্তা বিড়বিড় করে করুণ গলায় বলে উঠল তার মাকে, সবাই তোমাকে আমাকে একা করে দিয়ে দূরে ঠেলে দিয়েছে। কেন আম্মু? আমাদের ছোট একটা সংসার হলো না? কেন বাবা আমাদের ছেড়ে চলে গেল? সবাই কেন এত স্বার্থপর আম্মু? কেন আমাদের দুজনকে সবাই একা করে দিল? জ্বরের ঘোরে কথাগুলো বলে টুকরে কেঁদে উঠল ফরিস্তা। জ্বরের ঘোরে মেয়ের এমন আর্তনাদ শুনে ফারজানা বেগমের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। চোখ থেকে গড়িয়ে পড়ল তীব্র যন্ত্রণায় বুক চিরে বেরিয়ে আসা অশ্রু। তিনি মেয়েকে জাপটে ধরে সারা মুখে চুমু দিয়ে বলে উঠল, আম্মু, আম্মু আছি না তোমার পাশে মা? আর কাউকে লাগবে না আমাদের পাশে। আমরা দুজন দুজনে পৃথিবী, আমাদের আর কাউকে লাগবে না আম্মু। এই স্বার্থপর পৃথিবীতে আমরা মা মেয়ে আমাদের পরিপূরক, আর কাউকে লাগবে না আমাদের। কথাগুলো বলেই তিনি ডুকরে কান্না করতে লাগলেন। মনে পড়ে গেল সেই কালো অতীতের কথা, যে অতীতটা ছিল কতটা নির্মম স্বার্থপর। ফরিস্তার যখন 7 বছর বয়স, তখন ওর বাবা আফজাল আরেকটা বিয়ে করে বাসায় নববধূ নিয়ে আসে। নিজের স্বামী আরেকটা বিয়ে করা দেখে ফারজানা বেগমের যেন পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। সেদিনের ঘটনা কতটাই না যন্ত্রণাদায়ক আর কষ্টকর ছিল, তবুও ফারজানা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসার করতে চেয়েছিলেন সতীনের সাথে।
কিন্তু তার এই চাটাও রাখলো না আফজাল আর তার নববধূ মিলে। সেই দিনেই আফজাল আকন্দ তাকে ডিভোর্স দিয়ে বের করে দেয় বাসা থেকে। সেদিনই ফারজানা বেগম আর তার ছোট্ট নিষ্পাপ মেয়েটার পাশে কেউ ছিল না। ফারজানা বেগমকে বাসা থেকে বের করার আগে শুধু অশ্রুসিদ্ধ নয়নে তাকিয়েছিল শাশুড়ির পানে, যাকে নিজের মায়ের মতো ভালোবেসে আগলে রেখেছিল সে। সংসারে পুরো ভার নিজের কাঁধে নিয়েছিল, নিজের জব, ছোট্ট মেয়ে। তারপরও এত বড় সংসার সবকিছু একা হাতে সামলাতে হিমশিম খেয়ে যেত। তবুও সে হাসি মুখে সবটা সামলে নিত। এত কিছুর পরও কারো মন জয় করতে পারেনি তিনি। শেষে কেউ ছিল না ফারজানা বেগমের পাশে। বুকের ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে মেয়েকে নিয়ে সবার থেকে দূরে চলে গেল। ঢাকা শহর ছেড়ে বাড়ি জমালো সিলেটে। সেখানেই কাটিয়েছিল 11টা বছর। ফারিস্তা বড় হলো, এইচএসসি পাস করার পর ঢাকা ভার্সিটিতে চান্স পেল, যার জন্য সিলেট ছেড়ে ফের পাড়ি জমাতে হলো ঢাকাতে। ফারজানা বেগম ব্যাংকে জব করেন, যার জন্য তিনিও ট্রান্সফার করে ঢাকা আসলো। সিলেট থেকে প্রথমে এসে বাবার বাড়িতে উঠলো কিছুদিনের জন্য। তারপর সেখান থেকে বাসা ঠিক করে মেয়েকে নিয়ে পাড়ি জমালো নতুন এক জায়গায়। আজানের সুমধুর ধ্বনিতে ভাবনা ছেড়ে ছেদ ঘটল ফারজানা বেগমের। তিনি মায়া ভরা দৃষ্টিতে তাকালো মেয়ের দিকে। মেয়েটা সারা রাত জ্বরে ছটপট করেছে, এখন শরীর থেকে একটু জ্বরটা ছেড়েছে, যার জন্য ঘুমিয়ে পড়েছে। ফারজানা বেগম মেয়ের কপালে গভীরভাবে চুমু খেলেন। কিছুক্ষণ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে গেলেন নামাজ আদায় করতে। তারপর নাস্তা বানালেন কিচেনে গিয়ে, যাতে মেয়ের ঘুম ভাঙলে কিছু খাইয়ে সকাল সকাল হসপিটালে নিয়ে যেতে পারেন। তীব্র রোদের ঝলকানিতে পিট পিট করে চোখ খুলল ফরিস্তা। চোখ খুলতেই আস্তে আস্তে মনে পড়ল কাল রাতের কথা। জ্বরের ঘোরে কি কি করেছে আবঝাবঝা মনে আসলে রুমের চারদিকে চোখ বুলিয়ে ফারজানা বেগমকে খুঁজতে লাগলো। তখনই রুমে প্রবেশ করতে করতে ফারজানা বেগম বলে উঠল ফরিস্তাকে, উঠে পড়েছ মা? এখন শরীর কেমন লাগছে দেখি। এই বলে তিনি ফরিস্তার পাশে বসে কপালে গলায় হাত দিয়ে চেক করলেন জ্বরটা কতটা রয়েছে। রাতের মতো অত বেশি জ্বর এখন না থাকলেও মোটামুটি ভালোই জ্বর আছে এখনো শরীরে। ফারজানা বেগমকে কাছে পেয়ে ফরিস্তা তার কোলে মাথা দিয়ে 2 হাত দিয়ে কোমরটা জড়িয়ে ধরল মাকে। কেন যেন মায়ের এই কোলে অন্যরকম এক সুখ পাইছে, যেখানে মাথা রাখলেই সব খারাপ লাগা মুহূর্তেই ভ্যানিশ হয়ে যায় তার। ফারজানা বেগমও ফরিস্তায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, আম্মা এখন যে তোমায় উঠতে হবে, কিছু খেয়ে ডক্টরের কাছে যেতে হবে। তারপর মেগি রেগে ফারজানা বেগম আবার বলে ওঠেন, আম্মা আমার কথা শুনলে কাল সারা রাত আপনাকে এত কষ্ট পাওয়া লাগতো না। এখন কথা না শুনে সারা রাত যে কষ্ট পেলেন আপনি, দেখেছেন তো মায়ের কথা না শোনার ফল। এদিকে ফরিস্তা এমন বাচ্চামো ভাবে ঠোঁট উল্টিয়ে রেখেছে যে ফারজানা বেগম হেসে ফেললেন। তিনি হেসে ফরিস্তার গাল টেনে দিয়ে বলে উঠলেন, বকা দিলাম কোথায়? বকা খাওয়া তো এখনো অনেক বাকি। আগে সুস্থ হন, তারপর দেখবেন বকা খাওয়া কাকে বলে। এখন কথা না বাড়িয়ে চুপচাপ উঠে পড়েন আম্মা, হসপিটালে যেতে যেয়ে লেট হয়ে যাচ্ছে আম্মা, উঠে পড়েন। কিন্তু ফরিস্তাতেও ফারজানা বেগমকে আরো গভীরভাবে চাপড়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, উঠতে ইচ্ছে করছে না, থাকি না আর একটু তোমার কোলে। জানো আম্মু, আমার মনে হয় পৃথিবীর সব সুখ তোমার এই কোলের মাঝে লুকিয়ে আছে। এত ভালো লাগে কেন আম্মু? এদিকে মেয়ের কথায় ফারজানা বেগম মুচকি হাসলেন। তারপর নুয়ে মেয়ের কপালে চুমু দিয়ে বলে উঠলেন, আমার সোনা আম্মা, যখন তুমিও মা হবে তখন বুঝবে মায়ের কোলে এত কেন সুখ থাকে। এবার জলদি ওঠো, ফ্রেশ হয়ে কিছু খেতে হবে, তারপরে হসপিটালে আবার যেতে হবে। ফারজানা বেগমের কথায় ফরিস্তা ফারজানা বেগমের কোমর ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো ফেস করে ঠোঁট উল্টে তাকালো ফারজানা বেগমের দিকে। তা দেখে ফারজানা বেগম বলে উঠল, ওরে আমার বাচ্চা মেয়েটা রে, আচ্ছা বিয়ে করতে হবে না, এবার তাড়াতাড়ি ওঠেন, আম্মা জান লেট হয়ে যাচ্ছে তো। এই বলে ফারিস্তাকে আস্তে আস্তে ধীরে উঠে বসালো ফারজানা বেগম। উঠে বসতে মাথায় যন্ত্রণায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেললো ফরিস্তা। কপালের কাজটায় ব্যথায় টন টন করছে। কিছুটা সময় নিয়ে ফরিস্তা নিজেকে স্বাভাবিক করে মনে মনে 100টা গালি দিল সেই তাজ নামে দানবীয় শক্তির অধিকারী দানবটাকে। ফরিস্তা মনে মনে বিড়বিড় করে বলে উঠল, এত জোরে কেউ মারে? সারা জীবনেও বউ পাবি না তুই। আমার কাছে যদি কখনো দানবীয় শক্তি আসে তাহলে সবার আগে তোর মাথা ফাটাবো, দেখে নিস। কথাগুলো মনে মনে ভেবে ফারজানা বেগমের সাহায্যে ফ্রেশ হয়ে আসলো ফরিস্তা।
ফ্রেশ হয়ে ফারজানা বেগম জোর করে ফারিস্তাকে কিছু খাইয়ে দিয়ে রেডি করে হসপিটালের উদ্দেশ্যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন। বাসার কাছেই একটা হসপিটালে আসলো তারা। হসপিটালে এসে তারা সিরিয়াল কেটে ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো ডাক্তার দেখানোর জন্য। অপেক্ষা করতে করতে 20 মিনিট পেরিয়ে গেল, কিন্তু এখনো সিরিয়াল আসছে না দেখে ফরিস্তার চোখ মুখে বিতৃষ্ণা ভরে গেল। শরীরটা তার ভালো লাগছে না, শোয়া থেকেই উঠতে ইচ্ছে করছে না। সেখানে 20 মিনিট যাবৎ বসে আছে এক চেয়ারে। খারাপ লাগার আর কি হতে পারে? অসুস্থ শরীর নিয়ে হসপিটালে এমন বসে থাকতে হয়। এই জন্যই হসপিটালে আসা তার সবচেয়ে অপছন্দের একটা জায়গা। মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে হসপিটালে আসা, আর তা না হলে এই বোরিং প্লেসে ভুলেও সে আসতো না। এদিকে ক্রমশ মাথা ব্যথার যন্ত্রণা বাড়ার সাথে সাথে জ্বরও বাড়ছে। ফরিস্তা এবার অধৈর্য হয়েই ঠোঁট উল্টে বারবার ফারজানা বেগমকে বলতে লাগলো বাসায় চলে যাবে বলে। আর ফারজানা বেগম সে তো সান্ত্বনা দিতে লাগলো আর একটু সময়ের জন্য। অবশেষে সেই সময়ে চলে এসলো। 10 মিনিট পরে নার্স ডেকে উঠলো আফজানা জাহান ফরিস্তাকে। ফরিস্তা এতক্ষণ মাথার যন্ত্রণায় চোখ বুজে ফারজানা বেগমের কাঁধে মাথা রেখে বসেছিল। যখন হঠাৎ নিজের নাম শুনলো তখনই চমকে উঠলো আর মাথা তুলে তাকালো সে। ওকে ডাকা হচ্ছে বুঝতে কিছুটা সময় লাগলো। তারপরে ফারজানা বেগম ফরিস্তাকে উঠিয়ে সামনে কেবিনের দিকে পা বাড়ালো। সামনে কাঠের দরজা ভেদ করে এক পা রাখতে চোখ তুলে সামনে তাকাতেই একটা ঝটকা খেলো ফরিস্তা। হসপিটালে এসে সে যে এমন ঝটকা খাবে সেটা কল্পনাতেও করেনি সে। এটা কিভাবে সম্ভব? পরক্ষণে চোখে ভুল দেখছে ভেবে ফরিস্তা 2 হাত দিয়ে চোখ কচকে আবারও সামনে তাকালো। না, এবারও সে একই দেখছে। হঠাৎ হাতে টান পড়তে ফরিস্তার সম্মতি ফিরে পেল। হাতের দিকে তাকা দিয়ে দেখতে পেল ফারজানা বেগম ওরা হাত ধরে সামনের দিকে পা বাড়াচ্ছে। ফরিস্তা এবার হাতের থেকে চোখটা সরিয়ে আবারও সামনের দিকে তাকালো, আর সাথে সাথে পুরো শরীর কেঁপে উঠল তার। সামনে এগোতে থাকা প্রতিটি পদে পদে যেন তার বুকের ভিতর ধক ধক করে উঠছে। ডক্টরের চেয়ারে বসে থাকা কালো শার্টের উপর সাদা অ্যাপ্রন পরা দানবীয় মানুষটাকে চিনতে সময় লাগলো না ফরিস্তার। আর সেই দানবীয় মানবটার যার হাতে বাড়ি খেয়ে আজ সে এই অবস্থায়। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেই ছেলে তো গুন্ডা মাস্তান, যাকে সবাই ভয় পায়। ফরিস্তা কাল নিজের চোখেই দেখেছে কিভাবে বেধড়ক পিটাচ্ছিল এই ছেলেটা, যার শরীরে দানবীয় শক্তি। আর যেই দানব কিনা ওকেই আঘাত করেছে, আর আজ সেই দানব ডক্টরের জায়গায় কিভাবে আসলো ফরিস্তার মাথায় আসছে না। ফরিস্তার এবার বারবার মনে হচ্ছে ও চোখে ভুল দেখছে। ফরিস্তা এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চেয়ারে বসা ডক্টরের দিকে। সামনে থাকা ডক্টর কিছু একটা লিখছে, আর যার দৃষ্টি টেবিলের ওপর সীমাবদ্ধ। লোকটার মুখে রয়েছে খোঁচা খোঁচা কালো দাড়ি, চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো যত্ন করে উল্টে পিছুর করে রাখা, গলায় ঝুলতে স্টেথোস্কোপ। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফরিস্তার এবার মনে হলো ও আসলেই চোখে ভুল দেখছে। কারণ কালকে দেখা সেই হিংস্র মানবের সাথে এই ফেসের মিল থাকলেও অন্য সব কিছুই ছিল আলাদা। কারণ কালকের দেখা তাজ নামে হিংস্র মানবের চোখ ছিল পিশাচের মতো লাল, উস্কো খুস্কো চুল, চোখে ছিল না কোনো চশমা। তাছাড়া একটা গুন্ডা মাস্তান কিভাবেই বা ডক্টর হবে? ভাবতেই ফরিস্তা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তবুও মনের কোণে একটা কিন্তু রয়েই গেল, দুটো আলাদা মানুষের ফেস এতটা মিল হয় কিভাবে? আবার কথাগুলো ভাবতে ভাবতে ডক্টরের পাশে রোগী দেখার চেয়ারে যে বসলো ফরিস্তা। চেয়ারে বসে ফের তাকালো ডক্টরের দিকে। তখন চোখের সামনে ভেসে উঠল ডক্টরের অ্যাপ্রনের ওপরে লেখা ডাক্তার তাজ রিয়াজ চৌধুরী তাজ। নামটা ফট করে চোখে পড়ার সাথে সাথে ফরিস্তার মাথা চক্কর দিয়ে উঠল। বিস্ময়ে হতভম্ব হয়ে মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, তাজ। এদিকে তাজ কিছু একটা লিখছিল মন দিয়ে, যার জন্য পাশে কেউ বসাতেও সেটা টের পেলেও চোখ তুলে তাকালো না। তখন কারো অস্পষ্ট স্বরে বলা কথাটা কানে আসতে চমকালো তাজ। এই কণ্ঠের অধিকারী ব্যক্তিকে দেখার জন্য তাজ চট করে মুখ তুলে পাশে তাকালো, আর সাথে স্তব্ধ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালো পাশে বসে থাকা একরাশ বিস্ময় নিয়ে ওর দিকে তাকিয়ে থাকা মেয়েটির দিকে। কালকে দেখা সেই শুভ্রপরী মুখটা আজ কিছুটা ফ্যাকাশে ভাব, চোখ মুখ বেদনার ছাপ স্পষ্ট। তখন তাজের চোখে পড়ল কপালের বাঁ পাশটা, যেখানে নীল আভা ধারণ করে আছে।
আর সবকিছু পর্যবেক্ষণ করে বুঝতে সময় লাগলো না ঠিক কী কারণে এখানে আসা। তাজ এবার মনে মনে বলে উঠল, তাজ চৌধুরী হাতে মার খাবে আর সে হসপিটালে আসবে না, সেটা কি আদৌ সম্ভব? কথাগুলো ভেবেই তাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে গলা খাকানি দিয়ে বলে উঠল, সমস্যার কারণ কি খুলে বলুন। তাজের কণ্ঠস্বর কালকের মতো আজও রাজভারী ছিল না, আজকে কণ্ঠস্বর ছিল নরম। তবুও ফরিস্তা ওই কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল। সমস্যার কারণ কি খুলে বলবে? তার গলা দিয়েই যে কোনো শব্দই বের হচ্ছে না। সকাল সকাল এমন ঝটকা খেয়ে জমে বড় হয়ে গেল মেয়েটা। এদিকে ফরিস্তাকে কোনো কথা বলতে না দেখে ভ্রু কুঁচকে তাকালো তাজ, আর তা খেয়াল করে ফারজানা বেগম হাসার চেষ্টা করে বলে উঠল, জ্বরের কথাটা। সব শুনে তার জ্বর চেক করার জন্য এক হাত বাড়িয়ে দিল ফরিস্তার কপালে। এদিকে ফরিস্তার কপালে হাত রাখার সাথে সাথে তাজের পাথরের হৃদয়ের ভিতর যেন ধক করে উঠল। সেই সাথে অনুভব করলো ওই হাতের স্পর্শে পাশে থাকা শুভ্র পরী শরীরে কম্পন। তাজ এলোমেলো ভাবে দ্রুত কপাল থেকে হাত সরিয়ে আনলো।